পদ্মজা পর্ব 29। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণ স্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে ওঠেন, তুই বইতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে বইয়ের ধারে আর থাউন যাইব না, আইজ কাল রাত্রি। মুসলমানদের কাল রাতি পালন করতে নেই, গুনাহগার হবে, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকালো। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্রামের রেওয়াজ ফেলা দেওয়ান যাইব না? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজই জামাইয়ের লগে থাকতে চাইছো? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জা আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মাবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে, ঢোক গিলে বলে, রাগ কমেছে দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার হাত ধরে বিছানার কাছে নিয়ে যান, বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম ক্যারে? পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ার কথা কইতাছি। আমি খেয়েছি দাদু। তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? শাড়িটা খুইলা আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগাইয়া দি, ঘরে পাল্টাও। আমারে শরম লইয়া না বই, তোমার যা আমারও তাই। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় ছেলের বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বলেন, তোমার চাচা হৌরের বড় ছেড়ার বউ রুম্পার গত বৈশাখের মাথা খারাপ হইয়া গেছে। একে ওরে মারতে আসে, কেউরে চিনে না, নিজের স্বামীকেও চিনে না। আলমগীর তো এখন ঢাকাতেই থাকে, আমির তো গ্রামের আইছে কয়েকদিন হইল। আলমগীর শহরে আমিরের কায়দা কমতাছে, এর লয়গা তো আলমগীর বিয়াতে আইছিল না। রুম্পা তোমার হৌড়িয়ে দা নিয়ে মারতে গেছিল, এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে। হুট করে কেন এমন হলেন? পদ্মজা আটকে উঠে জিজ্ঞাসা করলো। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছনে বড় জঙ্গল আছে, দোষী জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তেনাদের কাজ, রাতে নামলেও নয়। তুমি মাশাল্লাহ চাঁদের টুকরা, ভুলেও ওই দিকে যাইবা না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারোর মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উসকুস করে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ, দেখানো হয়েছে তো, শহরে 2 বার লইয়া গিয়েছে, কবিরা যাইল, কেউই ভালা করতে দিতে পারে নাই। আচ্ছা, এসব বাদ দাও এখন। এই বাড়িতে যখন বই হইয়া আইছ, সবই জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউ জানে না, রাইতে আইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বলেন, হুনুম, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিয়ে নিজের ঘরে লইয়া গেছিল, আদর্শগার কইতে ভর রাইতে পাডাইয়া দিছি। আমি শুরু আছিলাম, তাই ডরে কইজা সইকা গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠে। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান হাতে কাত করে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণ বিয়ের রাতে নতুন বউকে ঘুমানোর সুযোগ পায় না।
জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিবু নিবু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে রুম্পা, মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরফড়িয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফেরেন, জানতে চাইল, ডরাইছ? উনি আবার কাঁদছেন। সারা রাতের কান্দে, এইসবে কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে। হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারোর হাতের ছোঁয়া। পদ্মজার চোখ খোলে। মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফড়িয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরো স্বভাবটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো। শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো, নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিল। পদ্মজা বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজার মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুটিয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুক হু হু করে উঠল। কান্না পাই। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খোলেন। বিছানা থেকে নেমে দেখল পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কলপাড়ে। চিনছ কেমনে? পদ্মজা হাসল, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইলে কল খোঁজার কি দরকার ছিল? আমারে ডাকতে পারতা। পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু, কি কাল আইলো। আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তোষ ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এক্ষুনি সে কাঁদে, তখন দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরে মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি। পরনে ভারী শাড়ি, গহনা। এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা! পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চৌকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা প্রেমাপ্রান্ত ঝাঁকিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে ওঠে, বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমাপূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে। চাপা কণ্ঠে বলে, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো, বাড়ি চলো। কাইলি যাইব, আজ না। এখন পদ্মজা আমার বাড়ির ছেড়ি। লাবণ্য বলল। সে সবেমাত্র এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার এনেছে। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমারে নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্ত কান টেনে ধরল, বলল, পেকে গেছিস তাই না? উফ, ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষা শিখছিস কবে? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞতাদের মতো হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চেনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেছি, যেন মাত্রই বর্জ্যপাত ঘটল। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত। প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর কইরা হাসতেছে দেখো, বেহায়া বউ ছেঁড়া। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থমথম খেয়ে গেল। দুজন চাওচাই করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণ চোখ সরিয়ে নিয়েছে।
অতিথি আপ্যায়ন চলছে ধুমধাম। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়ার শেষ করে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মঞ্জুর ছাড়া জলিল, শহীদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরু মাংস বের করলেন। এরপর উত্তর দেন, না, আহে নাই। সেদিন হয়েছে বাপে আমার কাছে গেছিল, কেড়ে গেছিল। শহীদের যাতে মাতব্বরের হাত থাইকে বাঁচাইয়া দেয়। হেরা এখন কই আছে? আছে কোন হানে, কয়দিন পরপরই তো উধাও হইয়া যায়। এহানে ছেড়াদের দায়িত্ব নাই, বুঝলা? আমার জহর 10 বছর, তখন খেতে চাষ করতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি, হের সুর বেশি। আমার মাইয়াটা নির্দোষ ছিল, তবুও কেমনটা করছিল সবাই। আইজ মাতব্বরের ছেলা বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হ হ করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছিল তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছা ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধার্ত পেট চোঁচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেলে লাবণ্যকে বলল, লাবণ্য, সবাইকে বেরিয়ে যেতে বলো। কেউ শোনে না। তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দেন। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা আর প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা, আমি তোমাকে খাইয়ে দিই। পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইতে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বইন যদি থাকতো। আমি তোর বইন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস, আবার বইন কইতেছ? তুই খাইয়ে দিছস? পূর্ণা তো ছোট, তুই তো ছোট। আগে পদ্মজা খাওয়াইলছে, এরপর পূর্ণা। আচ্ছা, ভাত লই আয়, খাইয়া নেব। রানী বলল, এখন পেট ভরা। হ্যাঁ, এখন তো পেট না, নাক মাথা সবই ভরা থাকবে। 2 বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করল, এইখানে কি দা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে। ও খাচ্ছে? আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখা গেল। আমির হক চকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই, মিথ্যে বলছো কেন? মিথ্যে আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবী আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান করে। লাবণ্য কথা বলাতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতি বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না। হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না। কি বলছেন? বাড়ি ভর্তি মানুষ, পদ্মজা দ্রুত বলল। আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন? কেউ এসেছিল কি তোমার ঘরে? আমিরের এমন ছটপটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব 29। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন।